বাংলাদেশে 5 আগস্টের পর অর্থাৎ সেই তথাকথিত জঙ্গি অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত, এনসিপি, বিএনপি এই তিনটা সংগঠন যেইভাবে বাংলাদেশের গণমাধ্যম জগৎকে নিয়ন্ত্রণ করেছে, এই তিনটা সংগঠন যেভাবে বাংলাদেশের সব গণমাধ্যমগুলোতে গিয়ে কর্মী ছাঁটাই করেছে, এই তিন চাঁদাবাজের দল যেইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া থেকে চাঁদাবাজি করেছে, বিশেষ করে ইস্ট ওয়েস্ট মিডিয়া, বসুন্ধরা গ্রুপের সায়েম সুবহান আনবিরের যে পিতা আকবর সুবহান সম্ভবত, উনি একদম হাসনাত আব্দুল্লাহদেরকে চিঠি দিয়েছিল যে আপনাদের যদি কোনো প্রকার কর্মসূচি থাকে, ইফতার প্রোগ্রাম থাকে, সবকিছু বসুন্ধরা কনভেনশন সেন্টারে আপনারা করতে পারেন। এবং এনসিপি, বিএনপি, জামাতের এই সাদাবাজরা সেই সুবিধাকে যেভাবে খুশি ব্যবহার করা যায় সেভাবেই ব্যবহার করেছে নিজেদের মন মতো। এমনকি তাদের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান সেগুলো হয়েছে। আমরা জানি আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা একদম গলা ফাটিয়ে ফেলতেন, কিন্তু 5 আগস্টের পর ইউনূস এসে ডাস্টবিন শফিককে দিয়ে সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছে। মিডিয়া কর্মীদের একটা ধারণা ছিল বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর এই ধারা পরিবর্তন হবে, অর্থাৎ গণতান্ত্রিক ধারায় বাংলাদেশের গণমাধ্যম পরিচালিত হবে, কোনো সংবাদ বাধাগ্রস্ত হবে না। অর্থাৎ একটা সংবাদ কোনো গণমাধ্যমে যাওয়ার পর সেইটার প্রকাশের জন্য সরকারের পক্ষ থেকে কোনো অনুমতি নিতে হবে না। কিন্তু সেই ধারা নাই। যাহাই ইউনূস, তাহাই জামাত, তাহাই এনসিপি, তাহাই বিএনপি, তাহাই তারেক রহমান। বুঝেন নাই? একটা গল্প বলি। আমি তো গণমাধ্যম জগতের মানুষ, তো আমার অনেক বন্ধু বান্ধব আছে কালবেলাতে চাকরি করে, নাম প্রকাশ করব না। কালবেলা থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কোন সংবাদ যাবে, কোন সংবাদ যাবে না, কোন সংবাদের কতটুকু যাবে, সবকিছু নির্ধারণ করে দেয় তারেক রহমানের পিআর টিম। সে আমাকে বলতেছে এইরকম দাসত্বের চাকরি কখনোই করতাম না যদি পরিবারের প্রতি দায়বদ্ধতা না থাকতো। এইরকম দাস হয়ে কখনোই চাকরি করতাম না যদি পেটে টান না পড়তো। বাংলাদেশের গণমাধ্যম এখন আর গণমাধ্যম নাই। বাংলাদেশের গণমাধ্যমের নাম ইউনূসের জামানায় ছিল ইউনূসীয় গণমাধ্যম, আর বিএনপির জামানায় এসে হয়েছে জাতীয়তাবাদী গণমাধ্যম। বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া দখলে। 5 আগস্টের পর বাংলা ভিশন, ইসরাক কিভাবে দখল করেছিল দেখেছেন তো? যখন বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া কিছু সঠিক তথ্য সামনে আনছে, কিছু চমৎকার প্রতিবেদন তারা করছে, ঠিক সেই সময় দেখেন বসুন্ধরা গ্রুপের উপর কিভাবে চাপ প্রয়োগ করতে হয়, সেটার আরো একটা উদাহরণ স্থাপন করে গেল তারেক রহমানের সরকার। বসুন্ধরার 5 সংবাদ মাধ্যমে প্রশাসক বসাতে সরকারের কাছে আবেদন। মানে 5টা গণমাধ্যমে প্রশাসক বসাতে হবে কেন? এইটা কোন পলিসি? মানে চাঁদাবাজির নতুন ফন্দি, মানে নিয়ন্ত্রণের দখলদারিত্বের নতুন ফন্দি। সরকারের কাছে আবেদন জানিয়েছে বসুন্ধরার 5 মিডিয়াতে প্রশাসক নিয়োগ দিতে হবে। আলটিমেটলি সেই প্রশাসক নিশ্চয়ই বসুন্ধরা গ্রুপের কেউ হবে না, সরকারের কেউ হবে, তারেক রহমানের অতি কাছের কেউ হবে, কিংবা শিলং সালাউদ্দিনের অতি কাছের কেউ হবে। মানে ধান্দাবাজির নতুন বন্দোবস্ত। মানে ধান্দাবাজি কিভাবে করতে হয় এটা বিএনপি কে দেখে আপনাদের শিখতে হবে। মানে দখল করার নতুন একটা ফন্দি, প্রশাসক নিয়োগ দিতে হবে। ঠিক আছে, চালাই যান। এই দিন না, আরো দিন আছে। এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। বুঝেন নাই? এই দিন বাংলাদেশের শেষ দিন না। বিএনপি যদি ভেবে থাকে তারা বাংলাদেশের শেষ একমাত্র নির্বাচিত সরকার, তাহলে ভুল ভাবছে। ভুল সবই ভুল। আছে না একটা গান? জনাব তারেক রহমান প্রত্যেকটা মুহূর্তে ভুল করছেন, প্রতি সেকেন্ডে ভুল করছেন, প্রতি মিনিটে ভুল করছেন, প্রতি ঘন্টায় ভুল করছেন। এই ভুলের মাসুল বাংলাদেশের মাটিতে আপনাকে দিতে হবে। আপনি যদি ভেবে থাকেন আপনি সবকিছু থেকে পার পেয়ে যাবেন, তবে ভুল ভাবছেন। বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের মানুষের বিস্ফোরণ কিন্তু ঘটবে। এইটুক মাথায় রাখবেন জনাব তারেক রহমান। বাংলাদেশের মানুষের অনেক দুর্ভাগ্য। ইউনূসের জামানায় একটা মাতাল, একটা উন্মাদ, একটা অসুস্থ রোগী, একটা পাগলকে বানিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর। মানুষ ভেবেছিল নির্বাচিত সরকার এসেছে, সালাউদ্দিন অনেক অভিজ্ঞ, প্রজ্ঞাবান, মেধাবী, বিচক্ষণ, বুদ্ধিমত্তা সম্পন্ন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তার মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা একদম মঙ্গল গ্রহ থেকে কিনে আনবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা চমৎকার ভাবে স্থিতিশীল করবে সালাউদ্দিনের জাদুর কাঠির ছোঁয়ায়। সালাউদ্দিনও বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। এই সংবাদের বিস্তারিত পড়েছি, সেখানে বলেছে 2025 সালের তুলনায় 2026 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। কেমন ভালো দেখবেন নাকি? দেখেন,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB, এইটার প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2024 সালে, তখন 100 দিনে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের 100 দিনে খুন হয়েছিল 20টা। ইউনূস ক্ষমতা গ্রহণের 100 দিনে খুন হয়েছে 600+। আর তারেক রহমান ক্ষমতা গ্রহণের 100 দিনে খুন হয়েছে 605টা। ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, শত শত, হাজার হাজার, সেগুলার না বলি তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হলো, কিভাবে ভালো হলো? জনাব শিলং সালাউদ্দিন, 605টা খুন হয়েছে বাংলাদেশে মাত্র 100 দিনের ব্যবধানে। ইউনূসের জামানা বিএনপির জামানার কোনো পার্থক্য আপনারা খুঁজে পান? আমি পাচ্ছি না। সত্যি কথা বলতে কি, সালাউদ্দিন নামের সবগুলা মানুষ বদমাইশ হয়, মিথ্যাবাদী হয়, প্রতারক হয়, ভণ্ড হয়, জোচ্চোর হয়, চিটার হয়। জানেন, যেমন আওয়ামী লীগের একটা অ্যাক্টিভিস্ট আছে, লন্ডনে থাকে, সারাক্ষণ মিথ্যা কথা বলে, আধা ঘন্টা পর পর গুজব রটায়, আধা ঘন্টা পর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যায়। নতুন এক ধান্দার দোকান খুলে বসেছে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, ওই ধান্দার দোকান দিয়ে ভালোই চলতেছে। ইদানিং একটু ভালো হয়েছে, দেখি মাঝে মধ্যে দেখি ভালোই লেখালেখি করে। আমার আর একটা বড় ভাই ছিল যখন ছাত্রলীগের রাজনীতি করতাম, সালাউদ্দিন। ওই সালাউদ্দিনও, বড় ভাই সালাউদ্দিন, একের ক ছিল, মানে একের মাল। ঠিক একই ভাবে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন একের মাল, কোনো সন্দেহ নাই, একের ক একদম। বুঝেন নাই? আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, বাংলাদেশের বিচার বিভাগ কতটা নিরপেক্ষ সেটার প্রমাণ দেখবেন। দেখেন, সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। 600+ শিশুকে হত্যা করেছে সরকারি হিসেব অনুযায়ী, 2000+ শিশুকে হত্যা করেছে বেসরকারি হিসেব অনুযায়ী। এই সুদখোর ইউনূস হামের ভ্যাকসিন কিনে নাই, যার কারণে এই শিশুগুলা অকালে ঝরে গেছে। এই শিশু হত্যার দায়ে, পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করার দায়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার দায়ে, দেশ বিরোধী চুক্তি করার অপরাধে ইউনূসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীরা মামলার আবেদন করেছিল। বাংলাদেশের বিচার বিভাগ সেই আবেদনকে খারিজ করে দিয়েছে। আইরে আমেরিকা, কি পাওয়ার! বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাংলাদেশের বিচার বিভাগ যদি নিরপেক্ষ থাকতো তবে এই মামলার আবেদন গ্রহণ হতো না। ইউনূস কি ফেরেশতা? ইউনূসের বিরুদ্ধে মামলা করা যাবে না? ইউনূস কি এখন বাংলাদেশের সরকার প্রধান? মামলা করা যাবে না? হোয়াট এ জোক! তারেক রহমানের সরকার এমন এমন উদাহরণ রেখে যাচ্ছে বাংলাদেশে, অদূর ভবিষ্যতে এই উদাহরণগুলো যখন তাদের উপর অ্যাপ্লাই করা হবে, তখন বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিত্ব, ব্লা 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 যেগুলো আছে, বদমাইশ, রাজাকারের বাচ্চা, দেশদ্রোহী অপশক্তি, ডলার খেকো বদমাইশ, এই সামাজিক কর্মের আড়ালে যারা সবসময় পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আনু মোহাম্মদের মতো বদমাইশ, সলিমুল্লাহর মতো বদমাইশরা তখন বলবে, হাই রে, বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, হাই রে, বাংলাদেশে মানবাধিকার হরণ করা হচ্ছে, আই হাই, বিএনপির উপর নিপীড়ন হচ্ছে, দমন হচ্ছে, এনসিপির উপর দমন নিপীড়ন হচ্ছে, আই হাই, স্বাধীনতা শেষ, বাক স্বাধীনতা শেষ, গণমাধ্যম শেষ, বাংলাদেশের মানুষের স্বাধীনতা একদম ভুগে পাঠিয়ে দিয়েছে। এখন তাদের মুখ বন্ধ, মুখের ভিতর কস্টেপ মেরে বসে আছে। এই হচ্ছে বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, বাম, ডাইন, এই বদমাইশ গুলার প্রকৃত চরিত্র। জনাব তারেক রহমান, এখনো সময় আছে, ভালো হয়ে যান, বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকেন, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেন, কাজ করেন। এই ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফুয়েল কার্ড, জ্বালানি কার্ড, কত কত কার্ড, প্রবাসী কার্ড, ক্যাপ্টেন্স কার্ড, এইসব কার্ডের ব্যবহার করেন না। এইসব কার্ডের প্রচারণার নামে শত কোটি টাকা যে বাণিজ্য করছেন, আপনার দলীয় নেতাকর্মীরা লুটপাট করছে, এইসব সংবাদ কিন্তু আমাদের কাছে আছে। সুতরাং চোখে ধুলো অনেক দিয়েছেন, আর দেওয়ার চেষ্টা করেন না। বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, কথা বলেন। আর প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সাথে যে দা কুমড়া সম্পর্ক সৃষ্টি করেছেন, এইটা পারলে ঠিক করেন, নাইলে ভবিষ্যৎ কখনোই ভালো কিছু বয়ে আনবে না, কোনো হুমকি ধামকি না। এটাই বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।